আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। সংবাদ কক্ষে আপনাদের সাথে আছি আমি প্রিয়াঙ্কা। বিস্তারিত সংবাদে শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। গাজায় ইসরায়েলি বোমা হামলায় আরও কমপক্ষে ৬০ জন নিহত। ফিলিস্তিনিদের উচ্ছেদ পরিকল্পনার কথা আবারও জানালেন ট্রাম্প নেতানিয়াহু। গাজায় গণহত্যা ধ্বংসযজ্ঞের প্রতিবাদে রাজধানী সহ সারা দেশে বিক্ষোভ, ইসরায়েলকে নিষিদ্ধ পণ্য বয়কটের আহ্বান। তরুণ বিনিয়োগকারীদের জন্য তহবিল সমস্যা হবে না বলে নীতি নির্ধারকদের আশ্বাস, বিনিয়োগ সম্মেলনে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়। এবং চট্টগ্রামে ৪০ দেশের বিনিয়োগকারীদের অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন, বিনিয়োগ ও কর্মপরিবেশ ইতিবাচক বলে মন্তব্য। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছি বিস্তারিত সংবাদে। গাজায় ইসরায়েলের অব্যাহত বোমা হামলায় আরও কমপক্ষে ৬০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। সোমবার ভোর থেকে ২৪ ঘণ্টায় হামলায় তাদের মৃত্যু হয়। এ নিয়ে গাজায় যুদ্ধ শুরুর পর থেকে নিহতের সংখ্যা দাঁড়ালো ৬১,৭০০ জনে। নিখোঁজ হাজারো মানুষ। ইসরায়েলের নির্বিচার হামলায় বাস্তুচ্যুত হয়েছেন লাখো মানুষ। এর মধ্যে ১৮ মার্চ যুদ্ধবিরতি শেষ হওয়ার পর থেকে হামলায় আশ্রয়হীন হয়েছেন ৪ লাখ ফিলিস্তিনি। এদিকে ওয়াশিংটনে বৈঠকে গাজা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদ পরিকল্পনার কথা পুনর্ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আন্তর্জাতিক বিচার আদালতের গ্রেপ্তারি পরোয়ানা সত্ত্বেও যুক্তরাষ্ট্র সফর করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। দুই নেতার বৈঠকে বলা হয় কয়েকটি দেশ গাজাবাসীকে নিতে রাজি আছে, তবে ট্রাম্প এবং নেতানিয়াহু কেউই ওই দেশগুলোর নাম উল্লেখ করেননি। এছাড়াও গাজায় আগ্রাসন ও গণহত্যার প্রতিবাদে ইসরায়েলি পণ্য বয়কটের আহ্বান জানিয়েছে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ। স্বাধীন প্যালেস্টাইন রাষ্ট্র প্রতিষ্ঠায় মুসলিম বিশ্বকে ইসরায়েলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান নেওয়ার আহ্বান জানান তারা। বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিভিন্ন রাজনৈতিক দল, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন। শহীদুল্লাহ রাজুর রিপোর্ট। গাজায় দখলদার ইসরায়েলি বাহিনীর নৃশংস হামলার প্রতিবাদ জানানোর পাশাপাশি ফিলিস্তিনিদের ডাকা বৈশ্বিক ধর্মঘট কর্মসূচির সমর্থনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ, বিভিন্ন রাজনৈতিক দল, শিক্ষা প্রতিষ্ঠান এবং সামাজিক সংগঠন। ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের ডাকা বিক্ষোভ ও মিছিলে যোগ দেয় হাজারো মানুষ। মিছিলটি জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর গেট থেকে শুরু করে পল্টন প্রেস ক্লাব হয়ে শাহবাগে গিয়ে শেষ হয়। এর আগে জোহরের নামাজের পর জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর গেইটে সমাবেশ করে তারা। যেই দোকানে ইসরায়েলি পণ্য বিক্রি হয়, যেই দোকানে পেপসি বিক্রি হয়, যেই দোকানে সেভেন আপ বিক্রি হয়, তাদেরকে বুঝাবেন এই পণ্য বিক্রি করবেন না। কত বড় বড় ইসরায়েল অমানবিক অমানসিক ভাবে পৈশাচিক হামলা তারা করেছে। নারী, শিশু, হাসপাতালের ডাক্তার তারা গুলিতে হত্যা করেছে। সমাবেশে বক্তারা বলেন, শিশু, নারী ও নিরীহ মানুষের উপর হামলা চালিয়ে বিশ্ব মানবতাকে প্রশ্নের মুখে ফেলেছে ইসরায়েল। কেন আমরা পশ্চিমবঙ্গের ব্যাপারে সোচ্চার নেই? আমাদের উচিত হবে তাদের সকলের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিন্ন করা। প্রত্যেকটা মুসলিম কান্ট্রি থেকে ইসরায়েলের সাথে যাবতীয় কূটনৈতিক তৎপরতাকে ছিন্ন করা। ইসরায়েলকে যারা এস্টাবলিশ করেছেন, জাতিসংঘ তাদেরকে প্রতিষ্ঠা করেছেন, সেখানে ইঙ্গো মার্কিনীরা তাদেরকে এখনো প্রশ্রয় দিচ্ছে। আমরা তাদের স্বার্থেও আঘাত হানতে চাই। রাজধানীর তেজগাঁও, রামপুরা, নতুন বাজার, শাহবাগ, সায়েন্স ল্যাব, মিরপুর, মোহাম্মদপুর, উত্তরা সহ বিভিন্ন এলাকায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। তরুণ বিনিয়োগকারীদের জন্য তহবিল কোনো সমস্যা হবে না বলে আশ্বস্ত করেছেন নীতি নির্ধারকরা। ঢাকায় বিনিয়োগ সম্মেলনের আগে স্টার্টআপ কানেক্ট অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সহ সংশ্লিষ্টরা জানান, তরুণদের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়তে কাজ করছে সরকারের সব মন্ত্রণালয় ও বিভাগ। প্রায় ১২০ কোটি টাকার তহবিল নিয়ে কাজ করা মোর নামের একটি প্রতিষ্ঠানের উদ্বোধনও হয়েছে এ আয়োজনে। রেজভিন ওয়াজের রিপোর্ট। বিদেশি বিনিয়োগকারীদের বদলে যাওয়া বাংলাদেশের গল্প শোনাতে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের আয়োজনে বিনিয়োগ সম্মেলন।
7 থেকে 10 এপ্রিল 4 দিনের সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন মঙ্গলবার। রোববার বিদেশি বিনিয়োগকারীদের বড় একটি দল চট্টগ্রামে বিভিন্ন ইপিজেড ঘুরে দেখেছেন। ঢাকায় আয়োজন ছিল তরুণ উদ্যোক্তাদের নিয়ে স্টার্ট আপ কানেক্ট। আমরা কিন্তু এই অনেক বড় কিছু চাচ্ছি না, আমরা চাচ্ছি যে পলিসি ইনসিকিউরিটি যেগুলি, পলিসি ইনকনসিস্টেন্সি যেগুলি, সেগুলিকে সরিয়ে ফেলেন আর একটা এনাবেলিং এনভায়রনমেন্ট দেন। 3000-এর বেশি এন্টারপ্রেনিউরদেরকে আমরা সার্ভ করেছি এই পর্যন্ত। আর যেহেতু আমরা স্টার্টআপদেরকে নিয়ে কাজ করি এবং আমরা দেখছি গত 10 বছর ধরে যে স্টার্টআপদের যে পরিমাণে মানে দে আর ভেরি মোটিভেটেড এবং কাজ করতে চায়। আমরা যদি জুলাইয়ে তরুণদেরকে বেটার কিছু দিতে চাই তাহলে এটা মাত্র দিতে পারি মানসম্পন্ন চাকুরি এবং মানসম্পন্ন কর্মসংস্থানের মাধ্যমে, এবং আমি মনে করি যে স্টার্টআপ ইকোসিস্টেম এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। উদ্যোক্তা হওয়ার হাতে কলমের জ্ঞান, জানা বোঝার দারুণ সুযোগ এক ছাদের নিচে। মাথায় আইডিয়া আর মনে জোর থাকলে কোনো বাধাই আটকাতে পারবে না, আশ্বস্ত করেন সবাই। I genuinely think the startup community is far more smarter than most of the average government official, including myself, and therefore how to market startup is not an answer that I should be giving you, but you should be telling us, and you should be also telling us how you would like us to partner with you. That for startups, profit doesn't come in one day. You have to be patient, you have to persevere, you have to keep growing in your sales and other objectives. Money will come down the line. আয়োজকরা জানিয়েছেন প্রায় 2000 বিদেশি উদ্যোক্তা সম্মেলনে অংশ নিতে নিবন্ধন করেছেন। রিজভিনা ওয়াজ, চ্যানেল আই, ঢাকা। চট্টগ্রামের কোরিয়ান ইপিজেড ও মিরের সরাই অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেছেন দক্ষিণ কোরিয়া, চীন, ভারত, নেদারল্যান্ডস, অস্ট্রেলিয়া সহ 40 দেশের 64 জন বিনিয়োগকারী। আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলনে যোগ দিয়ে বিদেশি বিনিয়োগকারীরা বাংলাদেশ সম্পর্কে ইতিবাচক ধারণা নিয়েছেন বলে জানায় বেজা এবং বিডা কর্তৃপক্ষ। চট্টগ্রাম থেকে মোহাম্মদ ইকবাল হোসেনের ভিডিও চিত্রে চৌধুরী ফরিদের রিপোর্ট। 24 গণঅভ্যুত্থানের পর বদলে যাওয়া নতুন বাংলাদেশে বিনিয়োগ এবং কর্মসংস্থানের সম্ভাবনা তুলে ধরতেই 4 দিনের বিনিয়োগ সম্মেলনের আয়োজন। সম্মেলনের প্রথম দিন দক্ষিণ কোরিয়া, চীন, ভারত, থাইল্যান্ড, নেদারল্যান্ডস, অস্ট্রেলিয়া সহ 40 দেশের 64 জন প্রতিনিধি ঘুরে দেখেন চট্টগ্রামের আনোয়ারায় কোরিয়ান ইপিজেড এবং মিরেশ্বরাই অর্থনৈতিক অঞ্চল। A lot of opportunities here, so we are focusing in the food and agri sector. These kind of investment summit definitely will help. We are here with a team to see what we can do with the agri sector. 2500 একরের কোরিয়ান ইপিজেডের 8 শতাধিক একর ভূমির 48টি ভবনে 15টি কারখানায় উৎপাদন ও পরিবেশ বান্ধব বিনিয়োগ চিত্র তুলে ধরা হয়। Our client and our workers make this facility one of the very best facilities in the industry to compete best in the world market. Practically বাংলাদেশে বিনিয়োগের কি অবস্থা সেটা বিনিয়োগ বোর্ড বিডা তারা চাচ্ছে যে বাংলাদেশে অবস্থিত অন্যান্য ইপিজেডগুলি কোনটা কি অবস্থায় আছে সেটা সরজমিনে তাদেরকে দেখানো। বিশ্ব দরবারে বাংলাদেশকে তুলে ধরা সহ বিদেশি বিনিয়োগে প্রতিবন্ধকতা নিরসনে সরকারের ইতিবাচক ভূমিকার কথা জানায় কর্তৃপক্ষ। যে নতুন বাংলাদেশটা হয়েছে এখানে আপনার বিনিয়োগ যদি করে তাহলে তাদের বিনিয়োগের সুফল তারা যেমন পাবেন, পাশাপাশি তাদের বিনিয়োগের মাধ্যমে বাংলাদেশের অর্থনীতি উপকৃত হবে। এ বিষয়ে বিস্তারিত একটা ধারণা আমরা বিশ্বাস করি যে এই বিনিয়োগ সম্মেলন থেকে আগত বিদেশি বিনিয়োগকারীরা পাবেন। বিনিয়োগ সামিটে মূলত বেজা এবং বিডার উদ্যোগে এটা বাস্তবায়ন করা হচ্ছে। বাংলাদেশে আসলে কি কি সমস্যা তাদের হতে পারে অথবা কি কি সুবিধা হতে পারে এই জিনিসটা শেয়ার করার জন্য আমরা তাদেরকে ফিল্ডে নিয়ে এসেছি। বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনের প্রথম দিন চট্টগ্রামে বিদেশিদের এই পরিদর্শন ফলপ্রসূ হয়েছে বলে আশা করছে সরকার। চৌধুরী ফরিদ, চ্যানেল আই, চট্টগ্রাম। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাতে রাজধানীর উত্তরা থেকে হত্যাচেষ্টা মামলায় উত্তরা পশ্চিম থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। পুলিশ জানিয়েছে গত মার্চ মাসে তুরিন আফরোজের নামে উত্তরা পশ্চিম থানায় একটি হত্যাচেষ্টা মামলা হয়। জুলাই আগস্টে গণঅভ্যুত্থানের সময় গুলিবিদ্ধ এক ব্যক্তি ওই মামলা করেন। তুরিন আফরোজ 2013 সাল থেকে 2019 সালের নভেম্বর পর্যন্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটরের দায়িত্বে ছিলেন।
থাইল্যান্ডের স্বনামখ্যাত প্যারাম 9 হাসপাতালে চিকিৎসার সুযোগ করে দিতে ঢাকায় চালু হলো রেফারেল অফিস। রাজধানীর গুলশান অ্যাভিনিউতে ওই রেফারেল অফিসে রোগীদের চিকিৎসা পরামর্শ দেওয়ার পাশাপাশি সহজেই মেডিকেল ভিসার ব্যবস্থা ও ভ্রমণের জন্য প্রয়োজনীয় গাইডলাইন দেয়া হবে। জান্নাতুল বাকিয়া, কেকার রিপোর্ট। উন্নত প্রযুক্তি নির্ভর চিকিৎসা সেবা সহজেই জনমানুষের কাছে পৌঁছে দিতেই থাইল্যান্ডের স্বনামখ্যাত প্যারাম 9 হাসপাতালের এই রেফারেল অফিস। ওয়েলনেস হরিজন্সের সহযোগী হিসেবে প্যারাম 9 হসপিটালের সংযোগকারী ঢাকার রেফারেল অফিস থাইল্যান্ডে চিকিৎসার আগে দেশেই রোগীদের জন্য প্রি কাউন্সিলের ব্যবস্থা করবে। রাজধানীর গুলশানে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করেন ঢাকায় নিযুক্ত থাইল্যান্ডের রাষ্ট্রদূত। Proximity, affordability, hospitality, and most important of all, our dedication to providing top quality service. কিডনি ট্রান্সপ্লান্ট, ক্যান্সার চিকিৎসা, অর্থোপেডিক চিকিৎসা ছাড়াও জটিল ও সূক্ষ্ম ল্যাপ্রোস্কোপিক অস্ত্রোপচার ও স্থূলতাজনিত সমস্যা নিরসনে ব্যারিয়াট্রিক সার্জারির জন্য ঢাকায় বসে থাইল্যান্ডের বিশেষজ্ঞ চিকিৎসকদের মতামত ও পরামর্শ পাওয়া যাবে। Your partnership is the key to this success, and we look forward to working closely together to serve patients with compassion and excellence. Surgical disease such as the breast center, vascular center, urology center, thyroid center, also the minimally invasive center. When conservative treatment like medication, physical therapy, and lifestyle modification no longer provide relief. We hope to carry the same approach into building this referral center. Our goal is simple. We want to make quality healthcare easy and accessible. রেফারেল অফিসে প্রতিদিন সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত রোগীরা থাইল্যান্ডের প্যারাম 9 হাসপাতালের চিকিৎসার সুযোগ নিতে প্রয়োজনীয় তথ্য ও সেবার জন্য দিক নির্দেশনা নিতে পারবেন। জান্নাতুল বাকিয়া, কেকা, চ্যানেল আই, ঢাকা। দর্শক, এবারে বিরতি। আর বিরতির পর ফিরে এলাম। বিরতির পর 28 এপ্রিল কানাডার পার্লামেন্ট নির্বাচনে ক্ষমতাসীন লিবারেল পার্টির প্রার্থীদের ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন কানাডা বিএনপির নেতারা। টরন্টোর বাংলাদেশ সেন্টারে কানাডা বিএনপি দক্ষিণ আয়োজিত মহান স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে তারা এই আহ্বান জানান। কানাডা বিএনপি দক্ষিণের সভাপতি আহাদ খন্দকারের সভাপতিত্বে অনলাইনে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন, কানাডা বিএনপি পশ্চিমের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, অন্টারিও শাখার সাধারণ সম্পাদক আবুল আজাদ, কানাডা মহিলা দলের সাধারণ সম্পাদক রেহানা আক্তার ও অন্যরা। অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাদের সম্মাননা জানান বিএনপি নেতারা। এবারে নিটোল ডাটা কৃষি সংবাদ। টাঙ্গাইলে প্রমত্ত যমুনার চরাঞ্চলে এবার গমের ব্যাপক আবাদ হচ্ছে। গত বছর যমুনা নদীতে জেগে ওঠা চরগুলোতে কৃষক সামান্য পরিচর্যা করেই গমের আবাদ করছেন। গমের ভালো ফলনে খুশি কৃষক। বিস্তারিত মুসলিম উদ্দিন আহমেদের রিপোর্টে। চলতি মৌসুমে টাঙ্গাইলে 4550 হেক্টর জমিতে গমের আবাদ হয়েছে। এর মধ্যে জেলার চরগুলোতেই আবাদ বেশি। বিশেষ করে প্রমত্ত যমুনার বুকে জেগে ওঠা চরগুলোতে প্রতি বছরই পলিমাটি জমার কারণে ফলন ভালো হয়। বছরের পর বছর চরাঞ্চলের কৃষক মশলা জাতীয় কিছু ফসল আবাদ করলেও অধিকাংশ জমি পরিত্যক্ত থাকতো। এবার তারা সেসব জমি গম আবাদের আওতায় এনেছেন। কৃষি গবেষণার লোকজন এসে আমাদের উদ্বুদ্ধ করে এই জায়গা গত বছরের থেকে আমরা চাষ করছি। বাড়ি গম 33, এই বছর যে আমরা দিছি অনেক দানা ভালো হয়েছে, ফলন ভালো হয়েছে। এই পাখনার গম আবাদ করছি, আল্লাহ খুব ভালো ফসল দিছে। পতিত ছিল, এবার আমরা নতুন ফসল করছি, ইনশাল্লাহ গমরার খুব ভালো লাভবান আমরা মোটামুটি ভালোই হচ্ছে। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের সরজমিন গবেষণা বিভাগ কৃষকদের উদ্বুদ্ধ করার পাশাপাশি তথ্য ও প্রযুক্তিগত সহায়তা দিচ্ছে। পার্টনার প্রকল্পের আওতায় চরাঞ্চলের অনাবাদী জমিতে এবছর আমরা বাড়ি গম 33-এর পরীক্ষামূলক আবাদ শুরু করেছি। জিরো টিলে যে চাষ করা হয়েছে, এখানে কোনো চাষ খরচ নাই, জাস্ট একটু আশ্রা টেনে এই গমগুলা চাষ করা হয়েছে এবং একবার আমরা সেচ প্রদান করেছি। এতে আমরা আশা করছি খুব ভালো ফলন পাবে এবং সামনের বছর এরকম জমিতেই আমরা এই গমের আবাদটা আরো বাড়িয়ে দিব। নদ নদীর অববাহিকা সহ পরিত্যক্ত জমিগুলো আবাদের আওতায় আনা গেলে গমের আমদানি নির্ভরতা অনেকটাই কমবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। টাঙ্গাইলের ভুয়াপুর থেকে মুসলিম উদ্দিন আহমেদ, চ্যানেল আই।
এবারে প্রকৃতি সংবাদ। পর্যটকদের পদচারণায় মুখর পাহাড়ি কন্যা রাঙামাটি। সার্বিক নিরাপত্তায় কাজ করছে ট্যুরিস্ট পুলিশ। দীর্ঘ বিরতির পর পর্যটকদের আগমনে আবারও চাঙ্গা হয়ে উঠেছে হোটেল রিসোর্ট সহ পর্যটন ব্যবসা। মনসুর আহমেদের পাঠানো তথ্য ভিডিও চিত্রে আফরোজা হাসির রিপোর্ট। ঈদ কিংবা যে কোনো উৎসব উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকদের ঢল নামে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি রাঙামাটিতে। পর্যটক মুখর ঝুলন্ত ব্রিজ, কাপ্তাই লেক, সুখী নীলগঞ্জ, শুভলং ঝর্ণা সহ রাঙামাটির বিভিন্ন দর্শনীয় স্থান, লেক, পাহাড় আর প্রকৃতির অনিন্দ সৌন্দর্যে অভিভূত পর্যটকরা। মজা করছি, আমরা কাছে নিয়ে আসছি, খুব ভালো লাগছে। পাহাড়ি রাস্তা, এটা অসাধারণ, ড্রাইভিং এক্সপেরিয়েন্স অসাধারণ। সবাই খুব মজা করছি, ভালো লাগছে সবকিছু মিলিয়ে। ঈদের ছুটিও পেয়েছি। ক্রাউড এখনো কম, কিন্তু ভালোই লাগছে। ভালো লাগছে বিদায়টা, আবার নেক্সট টাইম আবার আসলাম। সার্বিক নিরাপত্তায় নিরবিচ্ছিন্নভাবে কাজ করছে ট্যুরিস্ট পুলিশ, কর্মচঞ্চল পর্যটন সংশ্লিষ্টরাও। আমরা যেটা আশা করছিলাম আর আশানুরূপ আমরা টুরিস্ট পাবো। ঈদের ছুটিতে 60 থেকে 70% রুম বুকিং হয়ে গেছে। আশা রাখছি গত বছরের তুলনায় এবছর রেকর্ড সংখ্যক পর্যটক রাঙামাটিতে আসবে। রাঙামাটির পর্যটন শিল্পের বিকাশের পাশাপাশি অর্থনৈতিক সমৃদ্ধি নিশ্চিতে পরিকল্পিত উদ্যোগ জরুরি বলছেন সংশ্লিষ্টরা। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। এবারে খেলার খবর। গাজায় ইসরায়েলি বোমা হামলায় আরও কমপক্ষে 60 জন নিহত। ফিলিস্তিনিদের উচ্ছেদ পরিকল্পনার কথা আবারও জানালেন ট্রাম্প নেতানিয়াহু। গাজায় গণহত্যা ধ্বংসযজ্ঞের প্রতিবাদে রাজধানী সহ সারা দেশে বিক্ষোভ। ইসরায়েলকে নিষিদ্ধ ও পণ্য বয়কটের আহ্বান। তরুণ বিনিয়োগকারীদের জন্য তহবিল সমস্যা হবে না বলে নীতি নির্ধারকদের আশ্বাস। বিনিয়োগ সম্মেলনে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়। এবং চট্টগ্রামে 40 দেশের বিনিয়োগকারীদের অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন। বিনিয়োগ ও কর্মপরিবেশ ইতিবাচক বলে মন্তব্য। চ্যানেল আই এর সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। দর্শক, এখনকার সংবাদ আয়োজন এ পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।